সবাই বলতো আমি নাকি একটু স্বপ্নবিলাসী। দিনের বেলায় খোলা চোখে স্বপ্ন দেখাই ছিল আমার একমাত্র অভ্যাস। আসলেই কি তাই? আমার ছোট্ট গ্রাম শ্যামলপুরের সবুজ ধানক্ষেতের আল ধরে হাঁটতে হাঁটতে আমি হারিয়ে যেতাম নিজের জগতে। মনে হতো ওই যে দূরে বিলের জলে শাপলা ফুটে আছে, কিন্তু ওগুলো আসলে ছিল আকাশের তারা, রাতে বিলের জলে নেমে এসেছে বিশ্রাম নিতে। ডিসেম্বর ১৯৬৫। একদিনকার কথা বলি, আমার বড় ভাই জামাল অসুস্থ থাকায় আমাকেই যেতে হলো সদরের বাজারে নৌকায় করে কিছু শুকনো পাট পৌঁছে দিতে। মাঝিরা যখন বৈঠা বাইছিল, আমি নৌকার ছোঁয়ায়ের নিচে বসে অনমনে নদীর ঢেউ দেখছিলাম। তখন নৌকার বৃদ্ধ মাঝি আমাকে দেখে হেসে বললেন, কি গো মাইয়া, কই যাইবা? আমি উত্তর দিলাম, চাচা, আমি তো সদরের বাজারে পাট নিয়ে যাই, জামাল ভাইয়ের আইজ খুব জ্বর। বাহ, তুমি তো খুব কামের মাইয়া, বইসো, আরাম কইরা বইসো। বাজারের কাজ সেরে ফেরার পথে বোনের জন্য দুটো কাচের চুড়ি কেনার ইচ্ছা ছিল। ইচ্ছা হতেই নিয়ে নিলাম, কিন্তু ফেরার পথে ঘটল এক বিপত্তি। বাজারের ভিড়ে আমি পথ হারিয়ে ফেললাম। এদিক ওদিক ঘুরতে ঘুরতে এক অজানা লোকের পাল্লায় পড়লাম। লোকটা দেখতে বেশ অদ্ভুত, মুখে একরাশ দাড়ি, কাঁধে একটা মস্ত বড় ঝুড়ি। সে আমাকে ঝুড়ির ভেতরে বসতে বলল, আশ্বাস দিল বাড়ি পৌঁছে দেবে। আমি ভয়ে ভয়ে তার ঝুড়িতে উঠে বসলাম, আর দেখি সেখানে আমারই মতো, কিন্তু আমার চেয়ে কয়েক বছরের বড় আরেকটা ছেলে বসে আছে। ছেলেটা ফিসফিস করে বলল, এই মেয়ে শোনো, এই লোকটা হলো ছেলে ধরা, আমাদের ধরে নিয়ে যাচ্ছে। শুনে তো আমার আত্মা খাঁচা ছাড়া। আমি কাঁদো কাঁদো হয়ে ওকে বললাম, সন্ধ্যার আগে বাড়ি না ফিরলে মা চিন্তা করবে, মুরগিদের খাবারও দেওয়া হয়নি, এখন কি করা যায়? আমি কি আর বাড়ি ফিরতে পারবো না? ছেলেটাও বলল, আমারও বাবার সাথে বাড়ি ফেরার কথা। ছেলেটা আমাকে অভয় দিয়ে বলল, আচ্ছা, চিন্তা করো না, আমরা দুজনে একটু গভীরে ভাবলে কিছু একটা বুদ্ধি পাওয়া যাবে। আমরা দুজনে বুদ্ধি করে লোকটাকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম। আমি চেঁচিয়ে লোকটাকে বললাম, ওই যে দেখুন, আকাশের মস্ত বড় এক দৈত্য। লোকটা আকাশপানে তাকাতেই আমরা তার মাথায় একটা গাড্ডা মেরে ঝুড়ি থেকে দিলাম এক লাফ। তারপর সেই কি দৌড়! এক দৌড়ে এদিক ওদিক না দেখে সোজা বাড়ি। ছেলেটার সাথে আছে কি না, বা সে কোথায় গেছে, খেয়ালই করলাম না। তো সেদিনের মতো বেঁচে গিয়েছিলাম। পরে কোনোভাবে জেনেছিলাম ছেলেটার নাম ছিল শফিক, কিন্তু সেই দিনের পর তাকে আর কোনোদিন দেখিনি। এই ঘটনাটা আমার মনে স্বপ্নের মতোই গেঁথেছিল। আসলেই কি সেটি স্বপ্ন ছিল নাকি বাস্তব? মাঝে মাঝে এই বিষয়টা নিয়ে দুটানাই পড়ে যাই। অগস্ট ১৯৬৮। বর্ষার পরপর আমাদের গায়ের পাশে নদীটা শুকিয়ে যেত। আমরা হেঁটে হেঁটেই ওপারের গ্রামে নানা বাড়ি যেতাম। সেবার আমি, জামাল ভাই আর ছোট বোন শিউলি মিলে নানা বাড়ি যাচ্ছিলাম। আমার হাতে ছিল একটা মস্ত বড় তরমুজ। জামাল ভাই আমাকে ধমক দিয়ে বলল, কন্যা, তরমুজটা আমার হাতে দে, তুই তো রাস্তায় আছাড় খাবি রে, তাই বলছি ভালোই ভালোই দিয়ে দে, না হলে। আমি বললাম, না, আমি দিমু না, এটা আমিই নিমু, তোমারে কোনোভাবেই দিমু না। এই নিয়ে আমাদের মধ্যে কিছুক্ষণ খুনসুটি চলল, কিন্তু শেষে আমিই জিতলাম। নানা বাড়ি পৌঁছে নানিকে সালাম করে বললাম, নানি, মা বাবা পরে আসবে, আমরা আপনাদের জন্য তরমুজ এনেছি। নানি আমাদের দেখে খুব খুশি হলেন। নানি হাসি মুখে বললেন, এসবের আবার কি দরকার ছিল? তোমরা এত কষ্ট করতে গেলে কেন? আমি একটু লজ্জা মিশ্রিত হাসি দিলাম। প্রতি বছর ঈদে নানি আমাদের জন্য নতুন জামা বানিয়ে দেন। সেবারও দিয়েছিলেন। সেই নতুন জামা পরে আমরা ৩ ভাইবোন মিলে সারা গ্রাম ঘুরে বেড়ালাম। দুপুরে খাওয়ার পর আমি বারান্দায় বসে ছবি আঁকছিলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি ছবি আঁকতে খুব ভালোবাসি। তো আমি ছবি আঁকছিলাম। হঠাৎ দেখি একটা অচেনা মেয়ে উঠোনে দাঁড়িয়ে আছে। অচেনা বিধায় আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে কিছু না বলে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আমি আর কিছু না বলে তাকে তরমুজ খেতে দিলাম। সে খেলো, কিন্তু তখনও একটাও কথা বলল না। খাওয়া শেষে নীরবেই চলে গেল। আমি কিছুই বুঝলাম না, আর এই মেয়েটাই বা কে? সন্ধ্যার আগে যখন আমরা বাড়ি ফিরছিলাম, তখন আমি নানিকে এই সমস্ত ঘটনা শোনালাম। নানি এটা শুনে বললেন, ওই মাইয়াটা আসলে মানুষ না, জিন ছিল, মাঝে মাঝে এই সময় গায়ে দেখা দেয়। আমি আর বাকি সবাই অবাক। জামাল ভাই আশ্চর্য হয়ে বলল, জিন মানে, আসলেই নানি মেয়েটা জিন ছিল? নানি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, কিন্তু ও ভালো জিন, কারো কোনো ক্ষতি করে না, মাঝে মাঝে আসে,
কাউকে কাউকে দেখা দেয়, তারপর চলে যায়। আমার আবার এসব অলৌকিক ব্যাপারে বেশি ভয় হয়, তাই এটা নিয়ে আর বেশি কিছু ঘাঁটালাম না। বাড়ি ফেরার পথে জামাল ভাই আবার আমাকে বকাবকি শুরু করল। তুই কেন তোর নতুন জামাটা ওই জিনের জন্য নানা বাড়ি রেখে এসেছিস? জিনের জন্য কি দরদ উতলে পড়ছে? এখন যা, সাঁতরে গিয়ে নিয়ে আয়, বলদ কথাকার। আমার ভাইয়ের যে মেজাজ, মাশাল্লাহ, ভুলেই গিয়েছিলাম। কি আর করা, চুপ করে ওর রাগ হেজম করতে হলো। ফেব্রুয়ারি ১৯৭১। চারিদিকে তখন থমথমে অবস্থা। ঢাকার খবর ভালো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ নিয়ে সারা দেশে উত্তেজনা বিরাজ করমান। একদিন স্কুল থেকে ফেরার পথে আমার ছোটবেলার বন্ধু তপুর সাথে দেখা। তপু এখন কলেজে পড়ে, সেও ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছে। সে আমাকে দেখে জিজ্ঞেস করল, কিরে কল্পনা, আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না। আমি বললাম, আর বলিস না, দেশের যে অবস্থা, বাবা মা বাড়ি থেকে বেরোতেই দেয় না। তপু হাসতে হাসতে বলল, শোন, তোকে একটা কথা বলার ছিল। আমাদের গ্রামের চৌধুরী বাড়ির শফিক ভাইয়ের পরিবার থেকে তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটা চট্টগ্রাম পোর্ট অফিসে কেরানির চাকরি করে। শুনে তো আমি অবাক। শফিক? হঠাৎ মনে পড়ল, শফিক মানে সেই ছেলে ধরা লোকের ঝুড়ির দেখা ছেলেটা নয় তো? আমি বললাম, কিন্তু আমি তো তাকে চিনি না, আর চট্টগ্রাম তো অনেক দূর। তপু বলল, ছেলে ভালো, শান্তশিষ্ট, তোর বাবা মায়ের সাথে কথা বলতে আসবে ওরা, তুই ভেবে দেখিস। বাড়ি ফিরে দেখি এলাহি কাণ্ড। চৌধুরী বাড়ির লোকজন সত্যি সত্যি এসেছে। আমার বাবা মা যেন হাতে চাঁদ পেলেন। মা আমাকে ডেকে একটা পুরানো কাতান শাড়ি দিয়ে বললেন, এটা পরলে তোকে রাজকন্যার মতো লাগবে। বসার ঘরে যখন গেলাম, তখন শফিকের বাবা আমার বাবাকে বলছেন, আমার ছেলে আপনার মেয়েকে স্কুলের পথে দেখেছিল, সেই থেকে ওর খুব পছন্দ। আপনাদের বাড়ি খুঁজতেই তো আমাদের খারাপ অবস্থা। আমার বাবা বললেন, আমাদের তো পাটের ব্যবসা ছিল, বছর ৩ আগে লোকসান হওয়ায় সব বন্ধ হয়ে গেছে। শফিককে আমি আড়াল থেকে দেখলাম। হ্যাঁ, সে ঝুড়ির ছেলেটা, শান্ত সৌম্য চেহারা, আমার দিকে একবার তাকিয়েই মাথা নিচু করে ফেলল। আমার কেন জানি মনে হলো, এই মানুষটার সাথে আমার জীবনটা জড়িয়ে গেলে মন্দ হবে না। যদিও মনটা খুঁতখুত করছিল, এত দূরের একটা শহরে অচেনা একটা পরিবারে আমি মানিয়ে নিতে পারবো তো? সেই রাতেই আমাদের বিয়ে ঠিক হয়ে গেল, দিনক্ষণ পাকা, মার্চের মাঝামাঝি সময়। বিয়ের আগে মা আমাকে কাছে ডেকে বললেন, শোনো মা, নতুন বাড়িতে গিয়ে সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করবে। ওটাই এখন তোমার নিজের বাড়ি। আর আমাদের কথা ভেবে মন খারাপ করো না। যা বুঝলাম, উনারা খুব ভালো মানুষ। আমার কান্না পাচ্ছিল। এই শ্যামলপুর, এই সবুজ ধানক্ষেত, আমার বাবা মা ভাই বোন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। মার্চের ২০ তারিখ আমাদের বাড়িতেই বিবাহ সম্পন্ন হলো। শফিক তার কয়েকজন বন্ধু আর চাচাতো খালাতো মামাতো ভাই বোন আর ওর মামা চাচারা এসেছেন। ওর বাবা মা আসেননি। সবকিছু শেষ হওয়ার পর আমি মা বাবা থেকে বিদায় নিলাম। জামাল ভাই আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করল। আমিও আমার ছোট বোনকে জড়িয়ে কান্না করলাম। কারোর মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। কিন্তু কি আর করা, যেতেই তো হবে। মা বাবাকে সালাম করে আমিও অচেনা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। আমি বধূ সেজে ট্রেনে উঠলাম, গন্তব্য চট্টগ্রাম। ট্রেনের জানালা দিয়ে শ্যামলপুরকে পেছনে মিলিয়ে যেতে দেখতে দেখতে আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। আমি জানতাম না আমার সামনে কি অপেক্ষা করছে। শুধু এটুকু বুঝছিলাম, আমার জীবনটা আর আগের মতো থাকবে না। দেশজুড়ে একটা ঝড়ের পূর্বাভাস, আর আমি চলেছি সেই ঝড়ের কেন্দ্র চট্টগ্রামের দিকে। ট্রেনটা যখন চট্টগ্রাম স্টেশনে পৌঁছল, তখন সাইরেনের শব্দে আমার কান ফেটে যাওয়ার জোগাড়। চারিদিকে ছোটাছুটি, আতঙ্ক। আমি বুঝতে পারছিলাম আমি এক নতুন অশান্ত পৃথিবীতে পা রেখেছি। কর্ণফুলীর তীরে আমার নতুন জীবন শুরু হতে চলেছিল এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়ে। আমি কি সবকিছু আদৌ সামাল দিতে পারব?